শুরু করছি রূপসী বন্দিনী এর নবম পর্ব। সংক্ষেপে কিন্তু স্পষ্ট ভাষায় বিধবা ও তার পুত্রের ফ্লরিমকে খুনের পরিকল্পনার ছকটা বুঝিয়ে দিল গগনাস। মাখির চেহারায় রাগের চিহ্ন দেখে খুশি হলো গগনাস, কারণ ওর ভয় ছিল মাখিউসকে সমর্থন করে বসতে পারে এই লোক ভ্যালেরিকে বিয়ে করার ব্যাপারে। কিন্তু এমন একটা নীচ পরিকল্পনার কারণটা কি জানতে চাইল সে ভ্রুকুঞ্জকে। কারণ বিধবার আকাশ ছোঁয়া উচ্চাকাঙ্ক্ষা। কন্দিয়াক ও ভোভরাই দুটো সম্পত্তি তার চাই। আপনাকে দ্বন্দ্বযুদ্ধের ছুতোয় খুন করতে পারলে দুটোই এসে যাচ্ছে মা ও ছেলের হাতে। জোর করে হলেও মদমোয়াজেলকে বাধ্য করা হবে মাখিউসকে বিয়ে করতে। এজন্যে এমন জঘন্য একটা কাজ করবে ওরা? ডুয়েলের ছলে খুন করবে আমাকে? বলুন মসিয়ে, কথাটা সত্যি? আমি একজন সোলজার, আমার আত্মসম্মান জামিন রেখে বলছি মসিও, একটা শব্দও বাড়িয়ে বলিনি। এসে গেছে ওরা, এখনই প্রমাণ হয়ে যাবে সত্যি বলছি না মিথ্যে। গগনাসের নীল চোখের দিকে চেয়ে মাখির সব সন্দেহ দূর হয়ে গেল। বদমাইশ, বলল সে। ভ্যালেরির আপত্তি না থাকলে আমি হয়তো মাখিউসের জন্য তদবির করতাম, কিন্তু এখন। হাত মুঠো করে ঝাঁকালো ফ্লরিমো। কিভাবে ওদের মোকাবিলা করতে চায় দু চার কথায় বুঝিয়ে দিল গগনাস। মৃদু হাসি ফুটল ফ্লরিমোর মুখে। ওই যে পায়ের শব্দ পাওয়া যাচ্ছে, বলল গগনাস। আমি একটু আড়ালে থাকছি, আগে ওদের কথাবার্তাগুলো শুনে নিন। একটু পরেই খুলে গেল দরজা। পেছনে ক্যাপ্টেন ফরচুনিওকে নিয়ে বীর দর্পে ঘরে ঢুকল মাখিউস। গত রাতের মারপিটের তেমন কোনো চিহ্ন নেই ওদের কারো চেহারাতেই। শুধু ফরচুনিওর গালে দেখা যাচ্ছে লম্বা একটা খয়েরি রঙের ক্ষতচিহ্ন। ওরা ঘরে ঢুকে দেখল খাওয়া শেষ করে নিশ্চিন্তে বসে আছে ফ্লরিমো একটা টেবিলে। ওদের দেখেই উঠে দাঁড়িয়ে সৌহার্দ্যের হাসি দিয়ে অভ্যর্থনা জানালো সে ছোট ভাইকে। পাকা অভিনেতার মতো এই বিচিত্র নাটকে অভিনয় করছে সে নিজের ভূমিকায়। মনে হলো মজাও পাচ্ছে। মসিয়ে দো গগনাসের কথার সত্যতা সম্পর্কে নিঃসন্দেহ হওয়া যাবে এখনই। খুব শান্তভাবে ধরল মাখিউস বড় ভাইয়ের বাড়িয়ে দেয়া হাত। গাল পেতে নিল বড় ভাইয়ের আদরের চুমো, কিন্তু পাল্টা চুমো দিল না, চাপ দিল না হাতে। ফ্লরিমো ভাব দেখালো যেন লক্ষ্য করেনি ব্যাপারটা। ভালো আছো তো মাখিউস? বলে ওর দুই কাঁধে হাত রেখে ওকে প্রশংসার দৃষ্টিতে দেখল ফ্লরিমো। বাহ, তুমি দেখছি অনেক বড় হয়ে গেছো, আর তেমনই সুন্দর সুপুরুষ। আর তোমার মা, তিনিও ভালো আছেন আশা করি? ধন্যবাদ ফ্লরিমো, ভালো আছেন মা, আড়ষ্ট কণ্ঠে বলল মাখিউস। ছোট ভাইয়ের কাঁধ থেকে হাত সরিয়ে নিল মাখি। তার প্রাণবন্ত মুখের অনাবিল হাসি দেখে মনে হচ্ছে এতদিন পর ভাইকে পেয়ে খুশিতে আত্মহারা। ফ্রান্সে ফিরে আসতে পেরে দারুণ ভালো লাগছে মাখিউস, বলল সে। এতদিন বিদেশের মাটিতে হাঁপিয়ে উঠেছিলাম, মনটা কাঁদতে শুরু করেছিল দেশের জন্যে। মাখিউস ভাবছে, কই জ্বরের তো কোনো লক্ষণ দেখা যায় না। ও আশা করেছিল জ্বরের ঘোরে কোঁ কোঁ করবে দুর্বল অসুস্থ ফ্লরিমো, কিন্তু এ তো দেখা যাচ্ছে হাসি খুশি, স্বাস্থ্যবান, শক্তপোক্ত, তরতাজা এক যুবক। মনটা দমে গেল ওর। প্রয়োজনে সাহায্য করবে ফরচুনিও, এই ভরসাও ওকে এখন তেমন সাহস যোগাচ্ছে না। তবে যেমন করে হোক কাজটা করতেই হবে ওর। তুমি লিখেছিলে জ্বরে ভুগছ? ঠিক প্রশ্ন নয়, প্রশ্নের কাছাকাছি মন্তব্য করল মাখিউস। আরে না, ও তেমন কিছু নয়। বাম হাতে চুটকি বাজালো ফ্লরিমো। তা তোমার সঙ্গে ইনি কে? পা থেকে মাথা পর্যন্ত দেখল সে মনিবের পিছনে দাঁড়ানো ক্যাপ্টেন ফরচুনিওকে। ইনি ক্যাপ্টেন ফরচুনিও, কন্দিয়াক গ্যারিসনের কমান্ডার, পরিচয় করিয়ে দিল মাখিউস। হাসি মুখে ক্যাপ্টেনের দিকে মাথা ঝাঁকালো ফ্লরিমো। ক্যাপ্টেন ফরচুনিও, নামটা ভালো, ভাগ্যবান সৈনিক। যাক, আমার ভাই নিশ্চয়ই কিছু পারিবারিক বিষয়ে আলাপ করতে এসেছে মসিও লা কাপিতান। আপনি যদি নিচে গিয়ে একটা ড্রিঙ্ক নিয়ে অপেক্ষা করেন তাহলে খুব ভালো হয়। হতভম্ব ক্যাপ্টেন কি করবে বুঝতে না পেরে মাখিউসের দিকে চাইল।
চাহনিটা লক্ষ্য করল ফ্লরিমো। আরো কিছুটা যেন আড়ষ্ট হয়ে গেল মাখিউস। তারপর সামলে নিল। ফরচুনিও আমার খুব ভালো বন্ধু। একটু ঘুরে ক্যাপ্টেনের কাঁধে একটা হাত রাখল সে। ওর কাছে কিছুই গোপন করি না আমি। ভ্রু নাচালো একবার ফ্লরিমো। তাতে অসমর্থন, অপছন্দ ও বিরক্তি প্রকাশ পেল স্পষ্ট, কিন্তু সেটা না বোঝার ভান করল মাখিউস। বেশ, তুমি চাইলে থাকো কুনি, ঠান্ডা গলায় বলল ফ্লরিমো। তা তোমরা দাঁড়িয়ে থাকবে কতক্ষণ? বসো মখিউস, আপনিও বসুন কাপিতান। সৌজন্যের সঙ্গে চেয়ারে গিয়ে দিল সে। ওদের জন্য মদ ঢেলে এগিয়ে দিল। চুপচাপ মদে চুমুক দিল মাখিউস। তবে ক্যাপ্টেন টেস্ট করলো চুমুক দেবার আগে। আপনার শুভাগমন উপলক্ষে মাসিও লা মাখে। মাথা ঝাঁকিয়ে তাকে ধন্যবাদ দিল ফ্লরিমো। আপনার শুভাগমন উপলক্ষে মাসিও লা মাখে। মাথা ঝাঁকিয়ে তাকে ধন্যবাদ দিল ফ্লরিমো। তারপর মাখিউসের দিকে ফিরে বলল, তাহলে গ্যারিসন পোষা হচ্ছে কন্দিয়াকে। আচ্ছা, ওখানে আসলে কি ঘটছে বলো তো দেখি। নানান কথা কানে এসেছে আমার তোমাদের বিরুদ্ধে। কেউ কেউ তো এমনও বলছে তোমরা নাকি রানীর আদেশ অমান্য করে বিদ্রোহ ঘোষণার আয়োজন করছো। ব্যাপারটা আসলে কি? কাঁধ ঝাঁকালো মাখিউস। মাদাম দো কুইন রেজেন্ট হঠাৎ আমাদের ব্যক্তিগত ব্যাপারে নাক গলানোর প্রয়োজন বোধ করছেন। কন্দিয়াকে আমরা এই ধরনের বিঘ্ন বরদাস্ত করি না। দাঁত বেরিয়ে পড়ল ফ্লরিমোর। হ্যাঁ, ঠিক বলেছ, একদম খাঁটি কথা। কিন্তু হার ম্যাজেস্টির এই আচরণের কারণটা কি? মাখিউস বুঝতে পারল এখনই সময়। কাজ কিছু করতে হলে এখনই। অযথা সময় নষ্ট হচ্ছে ফালতু কথাবার্তায়। গ্লাসটা নামিয়ে রেখে চেয়ারের পিঠে হেলান দিয়ে ওর কালো চোখ রাখল সরাসরি সৎ ভাইয়ের হাসি হাসি বাদামি চোখে। আমার মনে হয় মিষ্টি মধুর সম্ভাষণ আর পরস্পরের পিঠ চুলকানো যথেষ্ট হয়েছে, বলল মাখিউস। এই কথার সমর্থন জানাতে মাথা দোলালো ফরচুনিও। নিচের প্রাঙ্গণে বড় বেশি লোক দেখে এসেছে ও। যত দেরি হবে ততই সম্ভাবনা কাজটায় বাধা পড়ার। ওদের উচিত কাজটা যত দ্রুত সম্ভব সেরে কেউ টের পাওয়ার আগেই এখান থেকে কেটে পড়া। কন্দিয়াকের মূল সমস্যা মাদমাজেল দৌলা ভোফরাইকে নিয়ে। কথাটা শুনে চমকে ওঠার ভঙ্গি করল ফ্লোরিমো, যেন প্রাণ প্রিয় প্রেমিকার অনিষ্ট আশঙ্কা করে উদ্বিগ্ন হয়ে পড়েছে। কোনো ক্ষতি হয়নি তো ওর? উৎকণ্ঠা ফুটল ওর কণ্ঠে। বলল, দুঃসংবাদ নেই তো কোনো? সে ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারো, বলল মাখিউস তাচ্ছিল্যের সুরে। ঈর্ষা ও বিদ্বেষ ছড়িয়ে পড়েছে ওর চেহারায়। কোনো ক্ষতি হয়নি ওর। সমস্যা এই যে আমি ওকে বিয়ে করতে চাই, কিন্তু ও তোমার বাগদত্তা বলে আমাকে প্রত্যাখ্যান করেছে। তাই আমরা ওকে রাজি করাবার আশায় কন্দিয়াকে নিয়ে এসেছি, কিন্তু ওকে বাগ মানানো যায়নি। আমাদের এক লোককে ঘুষ দিয়ে বশ করে একটা চিঠি লিখে পাঠিয়েছিল ও রানীর কাছে প্যারিসে। চিঠি পড়ে রানী একটা মাথা গরম বাজে বেপরোয়া লোককে পাঠিয়েছে দফি নিতে, ওকে উদ্ধার করে প্যারিসে নিয়ে যাওয়ার জন্যে। কন্দিয়াকের পরীক্ষার নিচে পড়ে মরে আছে বেটা এখন। কথা শুনে ফ্লোরিমোর মুখে একই সঙ্গে ফুটে উঠল রোষ ও আতঙ্ক। ভ্রু কুঁচকে বলল, আমাকে এসব কথা বলছো কোন সাহসে? কোন সাহসে? কুৎসিত হাসি ফুটল মাখিউসের মুখে। তুমি জানো এরই মধ্যে প্রচুর মানুষ খুন হয়ে গেছে। ওই বেটা গাখনাস উত্তর টাওয়ারে অনেক কটা লাশ ফেলেছে গত রাতে, তারপর নিজেও চলে গেছে পরপারে। এই ব্যাপারে কতদূর পর্যন্ত যাওয়ার সাহস রাখি আমি তা তুমি কল্পনাও করতে পারবে না। তুমি কন্দিয়াকে পা রাখার আগে যদি আরো অতগুলো খুন করতে হয়, আমি পিছপা হব না। কথাগুলো বলতে গিয়ে রাগে ঘৃণায় কাঁপুনি উঠে গেল ওর দেহে। আচ্ছা, এমন সুরে শব্দটা উচ্চারণ করলো ফ্লোরিমো, যেন এইমাত্র সবকিছু বুঝতে পারল। তাহলে এই কাজেই এসেছো তুমি আমার কাছে?
ভাইয়ের প্রতি তোমার কত দরদ সে আমি অনেক আগে থেকেই জানি মাখিউস। তাই সন্দেহ হচ্ছিল। আমার জ্বরের কথা শুনে তোমার তো ছুটে আসার কথা নয়, এতক্ষণে বোঝা গেল। তা বলো প্রিয় ভাই আমার, এই ব্যাপারে আমাদের বাবার কি ইচ্ছা ছিল? তোমার কি সেই ইচ্ছার প্রতি এতটুকু শ্রদ্ধাবোধ নেই? তুমি নিজে কি শ্রদ্ধাবোধ দেখিয়েছ শুনি? গলা চড়ে গেল মাখিউসের। 3 বছরে একটিবার খোঁজ নিয়েছো তোমার প্রিয়তমার? একটা চিঠি দিয়েছো তোমার বাগদত্তাকে? এরপরে ওকে দাবি করার কি অধিকার আছে তোমার? নেই, স্বীকার করছি। তবু বেশ, তাহলে জিতে নাও ওকে। বলতে বলতে উঠে দাঁড়ালো ক্রুদ্ধ মাখিউস। সেই সুযোগ দিতেই আমি এসেছি আজ তোমার কাছে। মাদমোয়াজেল দোলাভরাইকে পেতে হলে তলোয়ারের মুখে ছিনিয়ে নিতে হবে ওকে আমার কাছ থেকে। ফরচুনিও, দরজা লাগাও তো। দাঁড়াও দাঁড়াও মাখিউস, চেঁচিয়ে উঠল ফ্লোরিমো। সত্যি সত্যি ভীতচকিত দেখাচ্ছে ওকে। ভুলে যেও না আমরা ভাই, একই রক্ত বইছে আমাদের শরীরে। মনে রেখো আমার বাবা ছিলেন তোমারও বাবা। আমরা প্রতিদ্বন্দ্বী, ব্যাস। ভুলে যাও বাকি ছেদো কথা। বলতে বলতে সরাত করে খাপ থেকে তলোয়ার বের করলো মাখিউস। চট করে দরজায় তালা মেরে দিল ফরচুনিও। দীর্ঘ কয়েকটি মুহূর্ত বিস্মিত দৃষ্টিতে দেখল ফ্লোরিমো ওর ভাইকে। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে হাতের কাছে রাখা তলোয়ারটা তুলে নিয়ে খাপ মুক্ত করল। এক হাতে তলোয়ারের বাঁট ধরে অপর হাতে ফলাটা একটু বাঁকা করল। এখনো চেয়ে রয়েছে ভাইয়ের মুখের দিকে। আগে আমার একটা কথা শুনে নাও, বলল সে। তুমি যদি এই বেখাপ্পা ঝগড়া আমার উপর চাপাতেই চাও, এটাকে সুন্দরভাবে ঘটতে দাও। এখানে এই ছোট জায়গায় ঘরের মধ্যে না লড়ে চলো বাইরে কোথাও খোলা জায়গায় যাই। ক্যাপ্টেন যদি তোমার সেকেন্ড হিসেবে কাজ করতে চান, আমিও আমার কোনো বন্ধুকে ওই কাজেই নিতে চাই। এখনই এইখানে নিষ্পত্তি করব আমরা ব্যাপারটা, শেষ কথা জানিয়ে দিল মাখিউস। কিন্তু তোমাকে যদি এভাবে হত্যা করি? বাধা দিল মাখিউস। নিশ্চিন্তে থাকো, তা পারবে না। গা জ্বালানো কুৎসিত হাসি হাসল সে। ঠিক আছে, ঘুরিয়েই না হয় বলছি কথাটা। তুমি যদি এই ঘরে আমাকে হত্যা করো, এটা খুন হিসাবে ধরা হতে পারে। এর অস্বাভাবিক দিকটা চোখে পড়বে মানুষের। ক্যাপ্টেন আমাদের দুজনের হয়েই কাজ করতে পারে। আমি সর্বদা আপনাদের খেদমতে হাজির। নিচু হয়ে ঝুঁকে দুজনকে বাউ করল ফরচুনিও। আবার একবার ক্যাপ্টেনকে দেখল ফ্লোরিমো। এর চাহনিটা আমার মোটেই ভালো লাগছে না, আপত্তি জানালো সে। উনি তোমার প্রাণের দোস্ত হতে পারেন মাখিউস। ওর কাছে তোমার হয়তো গোপন করার সত্যিই কিছু নেই, কিন্তু আমার মনের কথাটা খোলাখুলিই বলি। আমি বরং আমার নিজের কোনো বন্ধুর উপস্থিতি বেশি পছন্দ করব, যে আমার স্বার্থ রক্ষা করবে একটা তলোয়ার হাতে নিয়ে। মাখিকে অমায়িক ভঙ্গিতে কথাগুলো বলতে দেখে একটু হকচকিয়ে গেল ওরা। কিন্তু দুজনেই বুঝলো ওদের মতলব আগে থেকে টের পাওয়ার কোনো উপায় নেই ফ্লোরিমোর। ধরে নিল নেহায়েতি কথার কথা বলে দেরি করাবার চেষ্টা করছে ও। কাঁধ ঝাঁকালো মাখিউস। যুক্তি আছে তোমার কথায়, কিন্তু আমি খুব তাড়াহুড়োয় আছি। তুমি কোথা থেকে কখন খুঁজে আনবে তোমার সেকেন্ড, তার জন্য দেরি করতে পারবো না। ঠিক আছে, বেপরোয়া হাসি হাসলো ফ্লোরিমো। তোমার এতই যখন তাড়া, আমি তাহলে আমার এক মরা বন্ধুকে ডেকে নিয়ে আসি। হাঁ হয়ে ওর দিকে চেয়ে রইল দুজন। পাগল হয়ে গেল নাকি? জ্বরটা কি ওর ব্রেনেও ধরেছে? নইলে প্রলাপ বকছে কেন? ও গড, হাঁ করে কি দেখছো? জোরে হেসে উঠে জিজ্ঞেস করলো ফ্লোরিমো। তোমাদের কষ্ট করে এতদূর আসা আমি পুষিয়ে দেব মসিও। ইটালিতে কিছু অদ্ভুত বিদ্যা শিখেছি আমি। আল্পসের ওপারে ওটা বড় আজব দেশ। প্যারিস থেকে রানীর পাঠানো ওই বদমেজাজি বাজে লোকটার কি যেন নাম বলছিলে? ওই যে লোকটা এখন কন্দিয়াকের পরীক্ষার নিচে শুয়ে আছে। এসব তামাশার কোনো মনে হয় না, গড় গড় করে উঠল মাখিউস। সাবধান মসিয়েলা মাখে।
দাঁড়াও দাঁড়াও, একটু ধৈর্য ধরো, অনুনয় করলো ফ্লোরিমো। তোমাদের ইচ্ছেই পূরণ হবে মসিও, আগে লোকটার নামটা বলো। ওর নাম গাখনাস, বলল ফরচুনিও। আমার হাতেই মারা পড়েছে লোকটা। আরো কিছু জানতে চান? আপনার হাতে? আসমান থেকে পড়লো যেন ফ্লোরিমো। কিভাবে মারলেন বলবেন দয়া করে? আমাদেরকে বোকা বানাবার চেষ্টা করছো? বিস্ময় এখন প্রচন্ড ক্রোধে পরিণত হয়েছে মাখিউসের। ওর মনের ভেতর সন্দেহ উঁকি দিচ্ছে। মনে হচ্ছে সব ঠিকঠাক নেই, কোথায় যেন মারাত্মক গোলমাল রয়েছে কিছু। বোকা বানাবার চেষ্টা? কই না, আমি তোমাদের ইটালিতে শেখা একটা অধিভৌতিক বিদ্যার কার্যকারিতা দেখাতে চাইছি। মসিও লা ক্যাপিতান, লোকটাকে কিভাবে খুন করেছেন একটু বর্ণনা দেবেন? আমিও মনে করি অযথা সময় নষ্ট হচ্ছে, বলল ক্যাপ্টেন। রেগে গেছে সে, বিপদের আশঙ্কা করছে। বুঝতে পারছে কি যেন একটা অজানা কারণে কালক্ষেপণ করছেন মাখি। এক টানে তলোয়ার বের করলো সে খাপ থেকে। ওকে তলোয়ার বের করতে দেখে কৌতুকে ঝিকমিক করে উঠল মাখির চোখ দুটো। বলল, আহা, কি ব্যাপার, আপনিও লড়বেন মনে হচ্ছে। হঠাৎ অতর্কিতে তলোয়ার চালালো মাখিউস। ওকে নড়ে উঠতে দেখে এক লাফে টেবিলের ওপাশে গিয়ে তৈরি হলো ফ্লোরিমো, কিন্তু হাসিটা মুছে যায়নি এখনো ঠোঁট থেকে। সময় এসে গেছে মসিও, বলল মাখি। মসিও দো গাখনাসকে কিভাবে হত্যা করেছেন জানালে তার আত্মাকে ডেকে আনতে আমার একটু সুবিধে হতো, কিন্তু না জানালেও যে পারবো না তা নয়। তলোয়ার গিয়ে আটকালো সে ভাইয়ের তলোয়ারে, তারপর হাঁক ছাড়ল। বললাম মসিও দো গাখনাস, চলে আসুন শীঘ্রই। এতক্ষণে টের পেল খুনিরা মাখি পাগলও নয়, প্রলাপও বকছিল না। সত্যি আলপসের ওপার থেকে বিশেষ কোনো বিদ্যা শিখে এসেছে সে। দড়াম করে খুলে গেল একটা দেয়ালে বসানো কার্ডবোর্ডের দরজা। ওর ভিতর থেকে খোলা তলোয়ার হাতে বেরিয়ে এলো মাখতি দো গাখনাসের দীর্ঘ মূর্তি। আরো বলিষ্ঠ, আরো দৃঢ়, পেশি বহুল লাগছে তাকে দেখতে। হাসির ফলে দুই ঠোঁটের কোণ উঁচু হয়ে থাকায় তার বন বেড়াল গোফ আক্রমণাত্মক ভঙ্গিতে উঁচু হয়ে রয়েছে। ধীর পায়ে এগিয়ে আসছে গাখনাসের প্রেত। থমকে দাঁড়ালো দুই খুনি। আতঙ্ক ফুটল ওদের চোখে মুখে। ছাই বর্ণ ধারণ করেছে চেহারা। তারপর একই সিদ্ধান্তে পৌঁছল দুজন একই সঙ্গে। এই চেহারা অবিকল সেই আদি ও অকৃত্রিম মসিও দো গাখনাসের মতো। তাহলে উত্তর টাওয়ারে বিশ্রী চেহারার লোকটা, যে নিজেকে ছদ্মবেশী গাখনাস বলে দাবি করছিল, সে নিশ্চয়ই অন্য কোনো ভণ্ড কপট লোক। এই সিদ্ধান্তে পৌঁছেই, যদিও মাখির মিত্র হিসেবে গাখনাসের উপস্থিতি এ মুহূর্তে মোটেই কাম্য নয়, প্রাথমিক ধাক্কাটা সামলে নিল ওরা। কিন্তু ঠিক সেই সময় গাখনাসের গলা শুনে আবার জমে গেল, পাথর হয়ে গেল। মসিও লা ক্যাপিতান, বলল গাখনাস। গলাটা শুনেই শিউরে উঠল ফরচুনিও। কয়েক ঘন্টা আগেই শুনেছে সেই কণ্ঠ। গত রাতের থেমে যাওয়া লড়াইটা শেষ করার সুযোগ পেয়ে সত্যিই বড় আনন্দ হচ্ছে আমার। এই বলে এগোলো ও আক্রমণাত্মক ভঙ্গিতে। ভাইয়ের দিকে থেকে সরে গেছে মাখিউসের তলোয়ার। থমকে দাঁড়িয়ে কি করবে ভাবছে দুজন। হঠাৎই দরজার দিকে ছুট দিল ফরচুনিও, কিন্তু এক লাফে সরে গিয়ে ওর পেছনে দাঁড়ালো গাখনাস। গড়ো, গমগমে গলায় বলল গাখনাস। ঘুরে দাঁড়াও, নইলে তোমার পিঠ দিয়ে সেঁধিয়ে দেব তলোয়ার। তখন দরজা দিয়ে বেরোবে ঠিকই, কিন্তু তোমার লাশ বইতে দুজন লোক ডাকতে হবে নিচ থেকে। তোমার নোংরা চামড়া বাঁচাতে চাইলে ঘুরে দাঁড়াও। খবরদার মাখিউস। ধমকে উঠল মাখির গম্ভীর কণ্ঠ। দ্রুত পায়ে গাখনাসের দিকে এগোচ্ছিল মাখিউস। থমকে দাঁড়ালো। তুমিও ঘুরে দাঁড়াও প্রিয় ভাই আমার, আর এক পা এগোলে তোমার পিঠটাও আস্ত থাকবে না। আরো দুজন লাগবে তোমাকে বইতে। লা হোসেথের সংলিয়ে নোয়া বা ব্ল্যাকবোর সরাইখানায় মাখি দো কন্দিয়াকের কামরায়
ওই নাটকীয় ঘটনার 2 ঘন্টা পর আবার ঘোড়ায় চেপে ফ্রান্সে ঢুকল মসিয়ে দো গাখনাস, সঙ্গে শুধু রাবেক। ছোট্ট শহর শোলার দিকে চলেছে ওরা। ইসেখের উপত্যকা হয়ে কন্দিয়াকে যেতে হলে এই শহরের পাশ দিয়ে যেতে হবে। শোলার মাইল 2 পূবে পাহাড়ের মাথায় চারকোনা একটা ধূসর দালান ওদের লক্ষ্য। ওটা হচ্ছে সেন্ট ফ্রান্সিসের কনভেন্ট। পাহাড়ের গায়ে অসংখ্য আঙুরের বাগান, তার ফাঁক দিয়ে এঁকে বেঁকে উঠে গেছে রাস্তা উপরের দিকে। ঘোড়া থেকে নেমে কনভেন্টের বন্ধ গেটে চাবুকের হাতল দিয়ে টোকা দিল রাবেক। একজন লে ব্রাদার খুলল গেট। ফাদার অ্যাবটের সঙ্গে দেখা করতে চায় শুনে ভিতরে আসতে বলল ওদের। 2 জন সাধুকে দেখা গেল জোব্বা হাঁটুর উপরে তুলে এক মনে বাগানের কাজ করছেন। রাবেকের হাতে ঘোড়ার দায়িত্ব দিয়ে ব্রাদারকে অনুসরণ করে অ্যাবটের চেম্বারে ঢুকল গাখনাস। শ্যালের সেন্ট ফ্রান্সিস কনভেন্টের অ্যাবট চিকন, লম্বা, গম্ভীর মানুষ। খুবই ভদ্রতার সঙ্গে স্বাগত জানালেন গাখনাসকে। তারপর জানতে চাইলেন কি সাহায্য করতে পারেন তিনি ওকে। যথেষ্ট বিনয়ের সঙ্গে বলল গাখনাস, ফাদার, কন্দিয়াকের এক ছেলে আজ সকালে গত হয়েছেন লাহোসেতে। কথাটা শুনে মনে হলো উদাস হয়ে গেলেন হেড সাধু। বাঁচা মরা খোদার হাতে, বললেন তিনি। ওদের বেয়ারা কাজকর্মে মনে হয় এতদিনে ওপরওয়ালার টনক নড়েছে। তা কিভাবে মারা গেল এই দুর্ভাগা? কাঁধ ছাকালো গাখনাস। লাশটা দফন হওয়া দরকার ফাদার। সাধুর চোখে রাগ দেখা দিল। ভ্রু কুঁচকে প্রশ্ন করলেন তিনি, তা আমার কাছে এসেছেন কেন? অবাক হওয়ার ভান করল গাখনাস। এটা কি আপনার পবিত্র দায়িত্বের মধ্যে পড়ে না? পড়ে, তবে সব লাশ না। অধার্মিকের মৃতদেহ সৎকারের কোনো ব্যবস্থা আমাদের নেই। অনুতপ্ত হয়ে পাপ স্বীকার করলেও একটা কথা ছিল, কিন্তু আপনি কি করে জানলেন তিনি পাপ স্বীকার না করেই মারা গেছেন? জানি না, তবে ধরে নিচ্ছি তাই যদি হতো তাহলে কোনো অসুবিধে থাকতো না সৎকারে। ওর নামটা জানার পর কোনো পুরোহিত রাজি হবে না সৎকার করতে। কন্দিয়াকের সন্তানকে কে কোন মাটিতে পুঁতে দিল তাতে কি এসে যায়? মরা ঘোড়া বা কুকুরকে যেভাবে মাটি দেয়া হয় সেইভাবেই কবর দিয়ে দিতে বলুন গে, যান। গির্জার সিদ্ধান্ত বড়ই কঠোর ফাদার। গির্জার নিষেধাজ্ঞা অত্যন্ত সঠিক, বললেন ফাদার। কত মাখির মৃত্যুর পর থেকে চার্চের বিরুদ্ধাচরণ করে আসছে কন্দিয়াক। পুরোহিতদের, এমনকি আমাদের বিশপের সঙ্গেও দুর্ব্যবহার করা হয়েছে। আমাদের প্রাপ্য চাঁদা পরিশোধ করতে অস্বীকার করা হয়েছে। চরম অবাধ্যতার কারণে চার্চ ওদের একঘরে করেছে। ওদের কথা ভাবলে আমার দুঃখ হয় ঠিকই, কিন্তু 2 হাত উল্টে অপারগতা প্রকাশ করলেন ফাদার অ্যাবট। যাই হোক ফাদার, বলল গাখনাস, একটু কষ্ট করতে হবে আপনার। সেন্ট ফ্রান্সিসের জনাভিষেক ব্রাদারকে কন্দিয়াকে নিয়ে গিয়ে আপনাকে নিজে উপস্থিত থেকে সৎকারের সব ব্যবস্থা করতে হবে। কি? আমি যাব কন্দিয়াকে? মনে হলো আরো কয়েক ইঞ্চি লম্বা হয়ে গেলেন ফাদার রাগের ঠেলায়। চার্চের আদেশ লঙ্ঘন করে আপনার আদেশ মানতে হবে নাকি আমাকে? কে আপনি? বলছি, হাসল গাখনাস। আদেশ নয় ফাদার, সবিনয় অনুরোধ। ফাদার অ্যাবটের জামার আস্তিন ধরে জানালার দিকে টানলো। একটু এদিকে আসুন ফাদার, বলছি সব। আমার কথা শুনলে দেখবেন আপনার কঠোর মনোভাব থাকবে না আর। মসিও দো গাখনাস যখন সেন্ট ফ্রান্সিসের অ্যাবটকে বুঝিয়ে শুনিয়ে মৃতের সৎকারে রাজি করাবার চেষ্টা করছে, ঠিক তখন ভ্যালেরি দো লা ভোভরাইকে নিয়ে ডিনার খেতে বসেছেন মাদাম দো কন্দিয়াক।
যদিও দুজনের কারো খাবারে মন নেই। একজন দুঃখের ভারে ভারাক্রান্ত, অপরজন উৎকণ্ঠায় অস্থির। ভ্যালেরির ফ্যাকাশে মুখ আর ফোলা চোখ লক্ষ্য করলেন মাখিস। দেখলেন কেমন নিস্তেজ ভঙ্গিতে যা বলা হচ্ছে তাই করছে মেয়েটা, যেন ওর অস্তিত্বের একটা বড় অংশের মৃত্যু ঘটেছে। অন্য আর কিছুতেই কিছু এসে যায় না। একবার ভাবলেন মেয়েটাকে বাগে আনার এই এক মোক্ষম সুযোগ, কিন্তু বেশিক্ষণ এ নিয়ে ভাবতে পারলেন না। নিজেই তিনি এখন মাখিউসের জন্য দুশ্চিন্তায় চরমভাবে উৎপীড়িত। নিজেকে যতই বোঝান না কেন, ফ্লোরিমা অসুস্থ, বিপদে সাহায্য করার জন্য ফরচুনিও রয়েছে মাখিউসের সঙ্গে। তার ছেলের কোনো ক্ষতি হতে পারে না, কিন্তু মায়ের মন কি আর মানে? ওখানে কি ঘটল সে খবরের জন্য অপেক্ষা করতে করতে অসহিষ্ণু হয়ে উঠেছেন মাখিস। ফুঁসছেন ওদের দেরি দেখে, যদিও জানেন এত শীঘ্রই তার কাছে খবর পৌঁছানো সম্ভব নয়। কিছুই তো খাচ্ছ না তুমি মেয়ে, ভ্যালেরিকে বকা দিলেন বিধবা। যেন চমকে ঘুম থেকে জাগলো ভ্যালেরি। তারপর ওর দুই চোখ ভরে উঠল পানিতে। টপ টপ ঝরছে তো ঝরছেই। করুণা বোধ করলেন মাখিস। চাকর বাকরকে বিদায় করে উঠে গিয়ে দাঁড়ালেন মেয়েটির পাশে। একটা হাত রাখলেন ওর কাঁধে। কি হয়েছে তোমার বলো তো ভ্যালেরি? কাঁধ থেকে হাতটা সরিয়ে দিল ভ্যালেরি। চোখ থেকে জল ঝরা বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে ঠোঁটের কাঁপন। আপনাকে ধন্যবাদ মাদাম। এতই ঠান্ডা গলায় বলল সে কথাটা যে শোনালো অপমানের মতো। কিছুই হয়নি আমার, শুধু একটু একা থাকতে চাইছি। অনেক বেশি সময় একা থাকা হয়ে গেছে তোমার গত কিছুদিনে, বললেন মাদাম। আগের চেয়ে অনেক নরম ব্যবহার করছেন তিনি মেয়েটির সঙ্গে। নিজেও ঠিক জানেন না কেন এত দুর্বল হয়ে পড়েছেন ভিতর ভিতর। মাখিউসের জন্য প্রচণ্ড উদ্বেগ একটা কারণ হতে পারে, তাছাড়া হয়তো আরও কোনো কারণ আছে যা আজ মনে পড়তে চাইছে। হয়তো তাই, একই রকম ঠান্ডা গলায় বলল মেয়েটি। তবে তাতে আমার নিজের কোনো হাত ছিল না। ছিল ছিল, তোমার জন্যই ঘটেছে এসব। তুমি যদি যুক্তির কথা বা সদুপদেশ মেনে নিতে, তাহলে তো দেখতে আমরা তোমাকে কত আদর যত্ন করি। তোমার সঙ্গে অমন ব্যবহারের প্রয়োজন পড়তো না, কয়েদ করবার তো প্রশ্নই উঠত না। হালকা বাদামি চোখ তুলে মাদামের কালো চোখ ও রাঙা ঠোঁট দেখল ভ্যালেরি। ঠোঁটের কোণে ম্লান হাসি। এসব করার কোনো অধিকার আপনার ছিল না মাদাম। আমার উপর জোর জুলুম করার অধিকার কেউ আপনাকে দেয়নি। দিয়েছে, আসলে দিয়েছে, বললেন তিনি আহত কণ্ঠে। তোমার বাবা যখন আমাকে অভিভাবকের দায়িত্ব দেয়, তখনই এই অধিকার বর্তেছে আমার উপর। উনি কি ফ্লোরিমকে দেয়া কথা রক্ষায় আমাকে বাধা দেওয়ার অধিকার দিয়ে গেছেন, কিংবা জোর জুলুম খাটিয়ে মাখিউসকে বিয়ে করতে বাধ্য করার অনুমতি দিয়ে গেছেন আপনাকে? আমরা মনে করেছিলাম মারা গেছে ফ্লোরিমো। যদি মারা গিয়ে নাও থাকে, এত বছর তোমার কোনো খোঁজ খবর না করায় আমাদের বিবেচনায় ও তোমার অনুপযুক্ত। আর এতদিন বেঁচে গেলেও এতক্ষণে অবশ্যই সে মারা পড়েছে। কথাগুলো নিজের অজান্তে বেরিয়ে গেল তার মুখ দিয়ে। ঠোঁটে কামড় দিলেন তিনি। ভাবলেন এই বুঝি কথাটা ধরে বসল মেয়েটা। কিন্তু শান্ত ভঙ্গিতে ফায়ারপ্লেসে নিভে আসা আগুনটার দিকে চেয়ে থাকলো ভ্যালেরি কিছুক্ষণ। তারপর নিস্পৃহ কণ্ঠে জিজ্ঞেস করল, এ কথার মানে মাদাম? প্রশ্নের ভঙ্গিতে মনে হলো মানে যাই হোক, সেটা জানার তেমন কোনো আগ্রহ বোধ করছে না ও। কদিন আগে খবর এসেছে বাড়ি ফিরছিল, কিন্তু লা হোসেতে থামতে বাধ্য হয়েছে জ্বরের কারণে। খবর নিয়ে আমরা জেনেছি জ্বরটা খুব খারাপের দিকে মোড় নিয়েছে, বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ। তাই শেষ মুহূর্তে ওকে সান্ত্বনা দেবার জন্য আজ সকালে মাখিউস গেছে ওখানে। ঝট করে মুখ তুলে তাকালেন মাখিস ভ্যালেরির দিকে, কিন্তু ওর মুখটা আগুনের দিকে ফেরানো। গলার স্বরেও বিশেষ কোনো ইঙ্গিত পাওয়া গেল না।
যেন স্বাভাবিক একটা প্রশ্ন এটা। হ্যাঁ, বললেন তিনি। ভাইকে পরপারে পাঠাতে একা যদি অসুবিধে হয়, তাই বুঝি সঙ্গে ক্যাপ্টেন ফরচুনিকেও নিয়ে গেছে? সেই একই রকম নিরাসক্ত কণ্ঠে প্রশ্ন করল ভ্যালেরি। কি বলতে চাও তুমি? ফোঁস করে উঠলেন মার্কিস। ধীরে ধীরে তার দিকে মুখটা ফেরালো ভ্যালেরি। তার রক্তশূন্য মুখে এখন সামান্য লালচে আভা ফুটছে। যা বলেছি তাই মাদাম। আমার প্রার্থনার কথা শুনবেন? জ্ঞান ফেরার পর থেকে গতকাল সারা রাত আমি হাঁটু গেড়ে প্রার্থনা করেছি খোদার কাছে, যেন ফ্লোরিমোর হাতে মৃত্যু হয় আপনার ছেলের। ফ্লোরিমোর ফিরে আসার কামনা করছি তা নয়, আর যদি কোনো দিন ওর সঙ্গে দেখা নাও হয়, কিচ্ছু এসে যায় না তাতে আমার। খন্দিয়াকের ওপর অভিশাপ আছে মাদাম। বলতে বলতে উঠে দাঁড়ালো ও খাওয়া ছেড়ে। উঠে দাঁড়িয়েছেন মার্কিসও, মুখের রং এখন ছাই বর্ণ। আমি প্রার্থনা করেছি ওই অভিশাপ যেন পড়ে খুনি মার্কিউসের ওপর। দারুণ এক স্বামী বাছাই করেছেন আপনি মাদাম, গাস্তোদোলা বোভরাইয়ের মেয়ের জন্যে। কথা শেষ হতেই উত্তরের অপেক্ষা না করে ধীর পায়ে বেরিয়ে গেল ও কামরা থেকে। ফিরে চলল ওর শূন্য ঘরের দিকে, যেখানে অসংখ্য স্মৃতি রয়েছে সেই মানুষটার, যার জন্য সারাক্ষণ কাঁদছে বুকের ভেতরটা, যার জন্য হয়তো সারাটা জীবনই কাঁদতে হবে ওকে, যে মানুষটা মরে পড়ে আছে ওর জানালার নিচে পরীক্ষার কালো জলে। শিউরে উঠলেন মার্কিস। হঠাৎ অবর্ণনীয় আতঙ্ক পেয়ে বসল তাকে। যতই তেজি মহিলা হন না কেন, কুসংস্কারের ঊর্ধ্বে নন তিনি। অনুভব করলেন হাঁটুতে জোর পাচ্ছেন না। কাঁপতে কাঁপতে বসে পড়লেন একটা চেয়ারে। অবাক হয়ে গেছেন তিনি, ভ্যালেরি এত কথা জানল কি করে? অবাক হয়েছেন ফ্লোরিমোর বিপদ সম্পর্কে ওর নিরাসক্ত ভাব দেখে। আর কোনোদিন তার সঙ্গে দেখা না হলেও কিচ্ছু এসে যায় না মেয়েটির। শুনে কলিজাটা কেঁপে গেছে ওর। সত্যিই যদি মার্কিউসের ওপর অভিশাপ পড়ে, চার্চের অভিশাপে সত্যিই যদি মারা যায় মার্কিউস, হাত পা ঠান্ডা হয়ে গেল তাঁর। এরই সাথে শেষ হচ্ছে রূপসী বন্দিনী এর 9ম পর্ব। পরবর্তী পর্ব শুনতে সাথে থাকুন গল্প বাই ঘাসফড়িং এর। ধন্যবাদ।